তো তোদের এরপর শুরু করতে যাচ্ছে হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কী বুঝি, কী থাকে? রাশিবিজ্ঞান মানেই হচ্ছে বিভিন্ন রকমের তথ্য বা ডাটা নিয়ে হচ্ছে নাড়াচাড়া করা, সেই তথ্য বা ডাটার অ্যানালিসিস করা, কোনো তথ্যের কোনো কিছুর মান কোথায় গিয়ে উচ্চতা বৃদ্ধি হয়েছে, কোথায় গিয়ে সেই মানটা নেমে গিয়েছে, সেগুলো গ্রাফের সাহায্যে দেখিয়ে এসছিস তোর হচ্ছে ক্লাস 9-এ। এগুলো হচ্ছে রাশিবিজ্ঞান আর কি। তো দেখ, তোদের এই ক্লাস 10-এ যেটা আছে সেইটা হচ্ছে তোর মেনলি আছে হচ্ছে এই মধ্যগামিতার মাপক, সেটা হচ্ছে ক্লাস 10-এ আছে। তো সেইটা কী জিনিস, তো ধর তোকে যদি এরকম কোনো দুখানা তথ্য দিয়ে দেওয়া হয়, সাপোজ ধর তোদের দুজনের মধ্যে প্রত্যেকটা ইউনিট টেস্টের রেজাল্ট দেওয়া আছে। এবার কোনো ইউনিট টেস্টে হতে পারে সৃজনী বেশি পেয়েছে, কোনো ইউনিট টেস্ট হতে পারে শ্রুতি বেশি পেয়েছে। এবার তুই যে কোনো একটা ইউনিট টেস্টের নম্বর দিয়ে তো কাউকে বিচার করতে পারবি না। তো থার্ড ইউনিট টেস্টে একজন বেশি পেয়েছে, শ্রুতি বেশি পেয়েছে, তার মানে তো বলতে পারবি না যে সেই আলটিমেট ভালো বা সেই ভালো পড়াশুনোয় বা কিছু বলতে পারবি না। এবার তোকে যদি একটা মোটামুটি বিচার করতে হয়, বা কোনো খারাপ ছেলে একটা ইউনিট টেস্টে বেশি পেয়ে যেতে পারে, তো সেই ইউনিট টেস্ট থেকে তুই বিচার করতে পারবে না যে হ্যাঁ এই ছেলেটা পড়াশোনায় ভালো বা এই ছেলেটা নম্বর বেশি বা কিছু। তো তোকে যদি বিচার করতে হয় তাহলে আলটিমেট যে তথ্যটা, সেই তথ্য থেকে কিছু আমাকে মান বের করে আনতে হবে যেটা দিয়ে আমি বিচার করতে পারবো। যেমন সেটা গড় হতে পারে, যে তোর সারা বছর 10টা ইউনিট টেস্ট হয়েছে, সেই 10টা ইউনিট টেস্টের নম্বরের গড় সৃজনীর বেশি, তার মানে আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে সৃজনী পড়াশোনায় ভালো, বা শ্রুতির বেশি বা শ্রুতি পড়াশোনায় ভালো, সেরকম কিছু। তাহলে এই যে গড় জিনিসটা, ওই যে গড় যে সংখ্যাটা, সেই সংখ্যাটা থেকে আমি পরিমাপ করতে পারছি যে না এ ভালো এ খারাপ, এই যে ব্যাপারটা। তাহলে একটা তথ্য দেখে বা আমরা বুঝতে পারবো না যে সেই তথ্যের মধ্যে কোন তথ্যটা বেশি ভালো বা খারাপ। যেমন এইখানটা করে দেখ, এখানে দুখানা দোকানের প্রত্যেক দিনের লাভ দেওয়া আছে। ফার্স্টেরটা হচ্ছে দেখ, বিমল কাকার দোকানে প্রতিদিনের লাভ দেওয়া আছে। প্রথম দিন 321 টাকা লাভ হয়েছে, দ্বিতীয় দিন 352 টাকা লাভ হয়েছে, এরকম প্রত্যেক দিনের লাভ দেওয়া আছে 30 দিন অবধি, 1 মাসের। আর এটা ওই আশা কাকিমা বলে আরেকটা দোকানদার আছে, তার প্রত্যেক দিনে লাভ দেওয়া আছে, প্রথম দিন 315, প্রথম দিন 420। এবার তুই যদি তৃতীয় দিনটাকে বিচার করিস, তাহলে তৃতীয় দিনে 480 টাকা লাভ হয়েছে, 388 টাকা লাভ হয়েছে, তাহলে তুই বলতে পারবি না এর তৃতীয় দিনে বেশি লাভ হয়েছে মানে এই দোকানটা বেশি চলে বা কিছু। তোকে যদি বিচার করতে হয় যে কোন দোকানটার বিক্রি বেশি বা কিছু, তাহলে তোকে এমন কিছু সংখ্যা বা এমন কিছু মেজারমেন্ট দরকার, মাপক দরকার, যেটা দেখে তুই সেই বিচারটা করতে পারিস। সেই যে মেজারমেন্ট, সেই যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে মধ্যগামিতার মাপক বা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এবার দেখ, সেইখানটা করে একটা জিনিস বলা আছে কেন্দ্রীয় অবস্থান। তো কেন্দ্রীয় অবস্থান কী জিনিস, এবার আমি যদি এই তথ্যগুলোকে ছোট থেকে বড় অবধি সাজাই, এখানে ধর সাপোজ সব থেকে কম টাকা লাভ কত হয়েছে, ধর 315। তারপর ধর মোটামুটি লাভ হয়েছে হয়তো 360, আমি দেখছি না, আমি আন্দাজে বলছি। তো এরকম করে যদি কম থেকে একটু একটু বেশি করে সাজাই, তাহলে মিডিলের যে সংখ্যাগুলো পাবো, সেই সংখ্যাগুলো দ্বারা আমার বিচার করা সম্ভব যে এই দোকানটার পারফরমেন্স মোটামুটি ভালো, যেটাকে আর কি আমরা গড় বলি বা মধ্যমা। হ্যাঁ, তো সেইগুলোকে ওর জন্য বলা হয় কেন্দ্রীয় অবস্থান। আর এই কেন্দ্রীয় অবস্থানে থাকা যেগুলো মধ্যগামিতার মাপক, সেই মধ্যগামিতার মাপক দ্বারা আমরা বুঝতে পারি হচ্ছে কোন তথ্যটা আর কি বেশি, মানে কোন তথ্যের রেজাল্ট কীরকম, কোন তথ্যটা বেশি ভালো, কোন তথ্যটা খারাপ, বা কোন তথ্যে লাভ বেশি, কোন তথ্যে লাভ কম, কোন কোন তথ্যের ছেলে বা মেয়েটার নম্বর বেশি, বা এইগুলো আমরা মেজার করতে পারি। তো সেগুলোকে বলা হয় মধ্যগামিতার মাপক। তো এই মধ্যগামিতার মাপক হচ্ছে 3 প্রকার। কি কি? এক হচ্ছে গিয়ে গড় বা মিন, সেকেন্ড হচ্ছে মধ্যমা বা হচ্ছে মিডিয়ান, আর থার্ড হচ্ছে সংখ্যাগুরু মান বা ভূইস্থক। আমি সংখ্যাগুরু মান লিখছি, এটাই বেশি ব্যবহার হয়, সংখ্যাগুরু মান বা হচ্ছে মোড। এই তো ফার্স্টে গড় নিয়ে আলোচনা করা হবে। গড়,
তো কোনো তথ্যের গড় বলতে আমরা জানি ছোটোবেলায় শিখে এসেছিস অ্যাভারেজ যেরকম বেসিক সেই রকমই, কোনো আলাদা কিচ্ছু নেই। তো এইখানটা করে ধর সাপোজ প্রত্যেক দিনের লাভ আছে, তাহলে আমাকে যদি এই তথ্যের গড় কী বের করতে হয়, কী করবো, আমরা মোট লাভটা বের করব, করে দিন সংখ্যা কত 30 দিয়ে আমরা ভাগ করব। বা এরকম ছোটোবেলায় করে এসেছিলিস যে সবাই কত কত করে নম্বর পেয়েছে সেটা আমি যোগ করলাম, দিয়ে ছাত্র সংখ্যা দিয়ে আমি ভাগ করে দিলাম, এই হচ্ছে গড়। তাহলে এখানে আমি যদি লাভটাকে এক্স ধরি, তাহলে x1 মানে কত, প্রথম দিনের লাভ 321। x2 মানে কত, দ্বিতীয় দিনের লাভ 352। x3 হচ্ছে তৃতীয় দিনের লাভ 388। এই করে 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 চলছে আপ টু x30 অবধি চলবে। তাহলে আমাকে যদি এখন গড় বের করতে হয়, তাহলে কিভাবে বের করব, x1 প্লাস x2 প্লাস এখানে যে মোট লাভ সেইটা বাই হচ্ছে দিন সংখ্যা এখানে কত না 30। এই তাহলে এটাকে যদি আমাকে সংক্ষেপে লিখতে হয়, তাহলে এটাকে আমি ইন জেনারেল কীরকম লিখতে পারবো, যে এক্স ড্যাশ ইকুয়ালস টু x1 প্লাস x2 ডট 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 চলতে চলতে xn অবধি চলছে, 30 দিন অবধি চলছে, 30খানা লাভের যোগফল বাই 30 বা বাই n। ইন জেনারেল আমরা গড় বের করার নিয়ম হচ্ছে আমার এইটা। এবার এই জিনিসটাকে আমরা সামেশন দিয়ে অনেক সময় লিখে থাকি, যে আরেকবার লিখে নিচ্ছি, সামেশন দিয়ে আমরা লিখে থাকি যে এই 1/nটাকে বাইরে নিয়ে এসে সামেশন অফ এক্স আই, যেখানে আইটা কত, আইটা হচ্ছে 1 থেকে n অবধি। এই তথ্যের ক্ষেত্রে আইটা কি না 1 থেকে 30 অবধি ছিল, আর এখানে 1/30 হয়ে যেত, আর যোগ করে যেটা হতো সেটা তো আমি জানি না। তাহলে আমাকে যদি এই তথ্যের ক্ষেত্রে বের করতে হয়, তাহলে কি করে বের করবো, এখানে 1/n মানে হচ্ছে 1/30, আর সামেশন অফ আই টু 1 to 30 হবে, আর হচ্ছে এক্স আই। তার মানে এক্স আইটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, এক্স আই প্লাস এক্স আই প্লাস এক্স আই মানে হচ্ছে টোটাল জিনিসটা সামেশন, ওর জন্য এটা সামেশন চিহ্ন বলে। তো এটাকে যদি আমি ভাঙি বিস্তার করি তাহলে কী পাবো, x1 যেহেতু 1 থেকে 30 অবধি, x2 প্লাস x3 প্লাস x4 ডট 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 x30 অবধি। এবার তাহলে আমি যদি এইগুলো যোগ করি, 321 প্লাস 352 প্লাস 388 প্লাস 410 এরকমভাবে যদি যোগ করতে থাকি, তাহলে একটা নম্বর পাবো, বইয়ে ক্যালকুলেশন করে দেওয়া আছে 13,502। তাহলে 13,502 পেলাম, আর এদিকে হচ্ছে 1/30। তাহলে কাটাকুটি করে এখানে আমি পাচ্ছি সংখ্যাটা 450.06। এইটা যে বেরোলো এইটা হচ্ছে সারা মাসের আমার হচ্ছে গড় লাভ। তাহলে এই সংখ্যাটা দিয়ে আমি বিচার করতে পারবো যে দোকানটার বিক্রি বাট্টা কীরকম। যে কোনো একদিনের বিক্রি দিয়ে আমি বিচার করতে পারবো না। এই গেল জিনিসটা। এবার সামেশন চিহ্নের বিস্তার কিছুটা বলে দিই। যেমন ধর সাপোজ এরকম থাকতে পারে যে অনেক রকম সামেশন থাকতে পারে। সামেশন অফ এরকম থাকলো যে বইয়ে যেরকম দেয়া আছে 10 গুণ আই এরকম দেওয়া আছে, আই যেখানে 1 থেকে 10 অবধি। তার মানে এখানে সামেশন আয়ের মানটা কি 1 থেকে 10 অবধি। তাহলে এখানে 10 গুণ 1 নেব, যোগ 10 গুণ 2 নেব, যোগ 10 গুণ 3 নেব, এরকম করে 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 চলবে। এবার 10টা যেহেতু কনস্ট্যান্ট, আমি এটাকে এরকম লিখতে পারতাম যে সামেশন আই 1 থেকে 10, 10 ইন্টু আইটাকে আমি এরকম লিখতে পারতাম, 10টাকে বাইরে বের করে আনতে পারতাম, দিয়ে আমি জিনিসটাকে এরকম লিখতে পারতাম। ব্যাপারটা একই। এখান থেকে যদি 10 কমন নিয়ে নিস তাহলে কি থাকবে, 1 যোগ 2 যোগ 3। আর এখান থেকে যদি তুই সামেশনটা লিখিস তাহলে 10 বাইরে আছে গুণ অবস্থায়, গুণ ব্র্যাকেটের মধ্যে শুধু আই আছে, আই মানে আয়ের মানটা 1 থেকে 10 অবধি যোগফল। তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ এই, এখানে যেমন ছিল এক্স আই, তাহলে আইটা হচ্ছে 1 থেকে n অবধি যোগফল। তাহলে এখানে x1 x2 x3 x4 এরকমভাবে, এইভাবে সামেশন চিহ্ন ভাঙে। পরে আরও জানতে পারবি, সেটা নিয়ে বলছি না। এবার দেখ
এবার দেখ সেকেন্ড তথ্যটাকে আমি যদি নিই, তাহলে সেকেন্ড তথ্যটার ক্ষেত্রে আমি যদি গড় বের করি, তো আমি সেরকমভাবে গড় বের করতেই পারি। কীভাবে, যে এক্স বার ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস x3, এই করে করে যদি 315 যোগ 420 যোগ এভাবে মান বসাতে 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 আপ টু 420 লাস্ট আছে, যদি যোগ করি দিয়ে যদি 30 দিয়ে ভাগ করি, তাহলে আমি গড় পেয়ে যাব। কিন্তু অনেক সময় কী হয়, যে একটা যদি হিউজ পরিমাণ 30 দিন না থেকে যদি 100 দিন বা 200 দিনের একটা তথ্য থাকে, তাহলে এই হিসাবগুলো করতে অনেক জটিল হয়ে যায়। এবার সেক্ষেত্রে অনেক সময় কী দেখা হয়, দেখ একটা জিনিস দেখা হয় যে এখানে একই সংখ্যা কতবার রিপিট হচ্ছে। এখানে দেখ একই সংখ্যা 315 সংখ্যাটা কতবার রিপিট হচ্ছে। এখানে একটা 315 আছে, এখানে একটা 315 আছে, আর কোথায় 315 আছে, এখানে 315 আছে। তারপরের সংখ্যা হচ্ছে 360, যেটা সেটা দেখ কত জায়গায় আছে। এখানে একটা 360 আছে, এখানটা করে দেখ একটা 360 আছে, এখানে 360 আছে, এখানে 360 আছে, এখানে 360 আছে, এখানে 360 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এরকম পাঁচটা 360 আছে। তাহলে আমি যদি এটাকে অন্য আরেকটা ছকের মাধ্যমে প্রকাশ করি, যে একটা যদি ছক করলাম যে লাভের পরিমাণ বলে, আর আরেকটা যদি ছক করি যে দিন সংখ্যা, তাহলে সেখানে দেখতে পারবি প্রথমে 315 যে লাভ হয়েছে সেটা কদিন হয়েছে, দেখ দুদিন হয়েছে। 360 যে টাকা লাভটা হয়েছে সেটা দেখ কদিন হয়েছে, 5 দিন হয়েছে। 1 2 3 4 5, 5 দিন হয়েছে। সেরকমভাবে বইয়ে এটা বের করে দেওয়া আছে, দেখ 330 পেজে আমি সেটা বসিয়ে দিচ্ছি। 420 টাকা লাভ হয়েছে সেরকম 5 দিন, 440 টাকা লাভ হয়েছে 2 দিন, 465 টাকা লাভ হয়েছে 3 দিন, 480 টাকা লাভ হয়েছে 4 দিন। এরকমভাবে জাস্ট একটা ছক করে দেওয়া আছে। তো সেটাকে যদি আমি বড়ো করে লিখে নিই, তাহলে এরকম দেখাবে 315 টাকা লাভ হয়েছে 2 দিন, 360 টাকা লাভ হয়েছে 5 দিন, এই করে। তাহলে এটা হচ্ছে লাভের পরিমাণ, আর এটা হচ্ছে দিন সংখ্যা। তাহলে 315 টাকা যদি 2 দিন লাভ হয়, তাহলে এই 2 দিনের মোট লাভ কত হবে, 315 গুণ 2 করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো 630। এই লাভটা যদি 360 টাকা লাভ যদি 5 দিন হয়, তাহলে 5 দিনের মোট লাভ কত হয়েছে, 360 করে 5 দিন হয়েছে, তাহলে 5 দিনের মোট লাভ কত, 360 ইন্টু 5, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1800। এই করে করে আমি মানগুলো বসাবো। এই করে করে যদি আমি মানগুলো বসাই, তাহলে এই যে যোগফলটা পাবো, সেই যোগফলটা কোনটা, সেটাই হচ্ছে এই আগে যে যোগফলটা পাচ্ছিলাম সেই যোগফলটা। এখানে আমার খাটনিটা কী হয়ে গেল, সোজা হয়ে গেল। একই সংখ্যাকে বারবার যোগ করার থেকে আমি গুণ করার মাধ্যমে জিনিসটাকে আরও ছোটো করে নিলাম। একই, এই আর অন্য কিচ্ছু না, জিনিসটা একই। 2 দিনের লাভ 315 টাকা করে 2 দিন লাভ হলে যেটা, সেটা আমি একবারে লিখে দিলাম। এখানে 465 করে 3 দিন যদি লাভ হয়, তাহলে 3 দিনের মোট লাভ একেবারে লিখে দিলাম। তাহলে এই কটা যদি আমি আগে আমাকে 30খানা যোগ করতে হচ্ছিলো, আর এক্ষেত্রে দেখ আমাকে 1 2 3 4 5 6 7 8 8খানা সংখ্যা যোগ করলে আমার মোট যোগফলটা আমার বেরিয়ে যাচ্ছে। সেই মোট যোগফলটা কত বেরোচ্ছে, 13,695, যেটা হচ্ছে সামেশান অফ, এটা যদি এক্স আই এটা এফ আই হয়, তাহলে এই দুটো আমি গুণ করছিলাম, তাহলে এই মানটা হচ্ছে এক্স আই এফ আই, তাহলে এটা হচ্ছে সামেশান অফ এফ আই গুণ এক্স আই, আর এইটা হচ্ছে সামেশান অফ এফ আই, যেটা হচ্ছে দিন সংখ্যা সমষ্টি, সেটা কত হবে, 30ই হবে জানিস। তাহলে আমাকে যদি এখন গড় লাভ বের করতে হয়, তাহলে গড় লাভ ইকুয়ালস টু এক্স ড্যাশ, একইভাবে তাহলে মোট লাভ বাই 30, তাহলে সামেশান অফ এফ আই এক্স আই বাই সামেশান অফ এফ আই, এই হচ্ছে মোট লাভ। তাহলে এইভাবে যে গড় বের করার পদ্ধতি, যেটা আমরা আগেও করে এসেছি নর্মাল যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে আমরা বলা হয় হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি। এবার আমরা অনেক সময় কি করি, তথ্য যদি আরও বেশি হয়, আরও ডিটেলসে হয়, সেক্ষেত্রে আরও আমাদের নিজেদের সুবিধার্থে আরও জিনিসটাকে ছোটো করে নিই। কী করে ছোটো করি, সেক্ষেত্রে ধর এরকমভাবে নিয়ে নিই আমরা, যে 300 থেকে 350 টাকা লাভ হয়েছে এরকম কদিন গেছে। তাহলে 300 থেকে 350-এর মধ্যে একটাই সংখ্যা আছে এখানে 315, তাহলে 315 হয়েছিল বোধহয় 2 দিন হয়েছিল, তাহলে এটাও আর কি 2 দিনই হবে। আবার 350 থেকে 400 টাকা লাভ হয়েছে এরকম কদিন গেছে,
350 থেকে 400 টাকা লাভের মধ্যে 360ই আছে, তাহলে 5 দিন গেছে। এবার ধর আমি ডাইরেক্ট যদি 300 থেকে 400 নিতাম, তাহলে 300 থেকে 400-র মধ্যে কী কী সংখ্যা পড়তো? 315 পড়তো, 360 পড়তো, তাহলে 300 থেকে 400 টাকা লাভ হয়েছে এরকম কদিন গেছে? 2 দিন, 5 দিন যোগ 7 দিন গেছে। আমি সেরকম নিতে পারতাম। এক্ষেত্রে তথ্য কম আছে বলে এই ইন্টারভাল যেটা সেটা ছোটো নিচ্ছি, 50 টাকার ইন্টারভাল নিচ্ছি। তথ্য বড় হলে সেটা 100-200 টাকার ইন্টারভাল আমি আমার ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারি। তাহলে এটা আমি লিখে নিই। হ্যাঁ, তো এইখানে দেখ আমি এরকম ইন্টারভাল নিয়ে নিলাম। 300 থেকে 350 টাকা লাভ হয়েছে 2 দিন, 350 থেকে 400 টাকা লাভ হয়েছে 5 দিন, 400 থেকে 450 টাকা লাভ হয়েছে 7 দিন, এইরকমভাবে। এবার আমরা এক্ষেত্রে গড় বের করার ক্ষেত্রে কি করি? আমরা ধরে নিই যে 300 থেকে 350 টাকা লাভ হয়েছে মানে প্রত্যেক দিনই এদের মিডিল যেটা সেটা লাভ হয়েছে। এদের মিডিল কত? 325 টাকা লাভ হয়েছে। এদের মিডিল কত? 375 টাকা লাভ হয়েছে। যে সেইভাবে আমরা কী করি? 325কে 2 দিয়ে গুণ করি, 375কে 5 দিয়ে গুণ করি, এই রকমভাবে আমরা করি। সেক্ষেত্রে একটা কথা আসে যেটা হচ্ছে শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক যেটা ক্লাস 9-এও পড়ে এসেছিস, যে একটা শ্রেণী, এটা একটা শ্রেণী 300 থেকে 350, তার লোয়ার লিমিট কত? 300, আপার লিমিট কত? 350। এই দুটো যোগফলকে 2 দিয়ে যদি ভাগ করে দিই যে গড়টা, সেটা হচ্ছে আমার শ্রেণী মধ্যক। তাহলে এখানে 300 যোগ 350 করলে শ্রেণী মধ্যক পেয়ে যাবো হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 325। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণীর মধ্যে পেয়ে যাবো 375। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে শ্রেণীর মধ্যে পেয়ে যাবো 425। এইরকমভাবে। তাহলে এইরকমভাবেও আমরা একটা ছক তৈরি করতে পারি। তো এইরকমভাবে যদি আমি ছক কাটি, তাহলে দেখ এখানে লাভের পরিমাণ 300 থেকে 350 হয়েছে, শ্রেণীর মধ্যে কত? 325। কারণ আমি ধরে নিচ্ছি এই দুদিনই 325 টাকা লাভ হয়েছে। 350 থেকে 400-র মধ্যে যদি হয়, তাহলে শ্রেণীর মধ্যে এখানে 375। আমরা ধরে নিচ্ছি যে 375 টাকায় 5 দিন লাভ হয়েছে, 5 দিন ধরে 375 টাকা লাভ হয়েছে, কিন্তু আদতেও তো তা হয়নি। কিন্তু এগুলো আমরা ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি, কেন? ক্যালকুলেশন যাতে ছোট হয় সে কারণে। যার জন্য আমি এক্স্যাক্ট মানটা পাবো না, কিন্তু যে গড়টা পাবো তার আশেপাশের একটা মান পাবো, এক্স্যাক্ট মানটা আমরা পাবো না এই ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে দেখ, এই শ্রেণী মধ্যকটাকে আমরা xi ধরে নিচ্ছি। আগে যেখানে মূল যে লাভ হচ্ছিলো সেটাকে ধরছিলাম, এক্ষেত্রে শ্রেণী মধ্যকটাকে xi ধরে নিচ্ছি, আর দিন সংখ্যাটাকে fi ধরে নিচ্ছি। একইভাবে সামেশন অফ fi xi বের করব, 13,750। আর দিন সংখ্যা সমষ্টি এত, তাহলে মোট লাভ এত, দিন সংখ্যা এত। তাহলে আমাকে যদি গড় বের করতে হয় একইভাবেই বের করব, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, তার মানে 13,750 ভাগ 30। তাহলে এটা করলে বেরোবে হচ্ছে, বইয়ে করে দেওয়া আছে 458.33 প্রায়। তাহলে এর আগে যদি আমি এই গড়টা বের করতাম, তাহলে এই গড়টা বেরোতো 456.50, আর এক্ষেত্রে বেরোচ্ছে 458.33। তাহলে ওখানে 456 বেরোচ্ছিলো, এখানে 458 বেরোচ্ছিলো। দেখছিস 2 টাকার এদিক ওদিক আছে। কেন? কারণ এখানে 315 টাকা লাভ হয়েছিল 2 দিন, 360 টাকা হয়েছিল 5 দিন। এবার আমরা যেহেতু 300 থেকে 350 ধরে নিয়েছি, শ্রেণীর মধ্যে 325, সেটাকে আমি 2 দিন ধরে নিচ্ছি আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। এই যে পদ্ধতিগুলো, এই সমগ্র পদ্ধতিগুলোকেই এই সমস্ত পদ্ধতিগুলোকে আমার বলা হয়েছে প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। এরপর আস্তে আস্তে আরও দুখানা পদ্ধতি আছে, যেটা হচ্ছে কল্পিত গড়, আর আরেকটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। সেটা এর পরের ভিডিওতে বলছি। এইটুকুনি যা আছে সেটা বুঝেছিস কিনা এটা পুরোপুরি ক্লিয়ার করে নে, তারপরের ভিডিওতে যাবি। এটা আগে ক্লিয়ার করে তারপর পরের ভিডিওতে যা।